নমস্কার। ১৯৭২ খ্রিস্টাব্দে নেপালে মহারাজা মহেন্দ্রের মৃত্যুর পর সেই রাজ সিংহাসনে আরূঢ় হন মহারাজা দেবেন্দ্র। এই সময় নেপাল কিন্তু পঞ্চায়েতি রাজতন্ত্র থেকে সরে আসে সংসদীয় রাজতন্ত্রে, এবং এই একই সময় মহারাজা দেবেন্দ্রের জনপ্রিয়তা এবং সম্মান উভয়ই বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। তিনি তার পরিবারে একটি অদ্ভুত সুন্দর নিয়ম চালু করেন। তা হলো নেপালি ক্যালেন্ডারের প্রত্যেক মাসের তৃতীয় শুক্রবারে তিনি মিলিত হবেন তার পরিবারের সবার সাথে নৈশভোজে। এটি একটি অপূর্ব আনন্দের ব্যাপার, কারণ ভাই বোন আত্মীয় স্বজন সবাই একসাথে রাতের খাবার খেতে বসতেন, এবং এ ছিল যেন প্রত্যেক মাসে একটি উৎসব। তেমনই এক শুক্রবার, তৃতীয় শুক্রবার নেপালি ক্যালেন্ডারে ছিল ১ জুন ২০০১। সেদিনের সে নৈশভোজের আহ্বায়ক ছিলেন মহারাজা দেবেন্দ্রর ছেলে দীপেন্দ্র, যুবরাজ দীপেন্দ্র। তিনি সবাইকে ডেকেছিলেন নারায়ণহিতি প্রাসাদ চত্বরের মাঝখানে ত্রিভুবন সদনে, যেখানে তিনি থাকতেন। এবার প্রত্যক্ষদর্শীরা কি বলে, সবাই একে একে জড়ো হয় এবং দীপেন্দ্র সবাইকে নিয়ে যান বিলিয়ার্ড রুমে একসাথে। অনেকে বলেন এই সময় মহারাজা দেবেন্দ্রর সাথে নাকি তার মতান্তর হয়, কারণ মহারাজা দেবেন্দ্র যখন এসে পৌঁছন তখন দীপেন্দ্র তাকে গ্রহণ করবার জন্য ছিলেন না। এতে মহারাজ একটু ক্ষুণ্ণ হন। তবে গল্পের কিন্তু এখানে শেষ নয়, গল্প এখানে শুরু মাত্র। যুবরাজ দীপেন্দ্র ইংল্যান্ডে থাকাকালীন তার সাথে আলাপ হয় দেবযানী রানার। দেবযানী রানার পিতার সাথে রাজপরিবারের রাজনৈতিক মতপার্থক্য ছিল, এবং দেবযানী রানার মা ছিলেন গোয়ালিয়রের সিন্ধিয়া পরিবারের মেয়ে। নেপালি রাজপরিবার কিন্তু জাতপাতে বিশ্বাসী ছিলেন। সিন্ধিয়ারা একদিকে যেমন জাতে নেপালি রাজপরিবারদের থেকে নিচু ছিলেন, তেমনি ধনসম্পদ ঐশ্বর্যে বিশাল ছিলেন, অনেক বেশি বড় নেপালি রাজপরিবারের থেকে। এর ফলে কি হলো? এর ফলে নেপালি রাজপরিবার যেমন রাজনৈতিক মতপার্থক্যের জন্য একদিকে রাজি হননি দেবযানীর সাথে এই সম্পর্কে, তেমনি নিচু জাতের জন্য তারা রাজি হননি। অপরদিকে দেবযানী রানার মা ভেবেছিলেন যে তার এই বিপুল ঐশ্বর্যের মাঝে পালিত মেয়ে যখন বিয়ে হয়ে যাবেন অপেক্ষাকৃত কম ধনী পরিবারে, তখন তিনি ভালো থাকবেন না। কাজেই দুদিক থেকেই সমস্যা ছিল এই বিয়েতে। মাঝখানে দীপেন্দ্র মরছিলেন জ্বলে, এবং দেবযানীর সাথে তিনি সম্পর্ক ছাড়তে পারছিলেন না, অপরদিকে ছাড়তে পারছিলেন না পরিবারকে। এ এক বিষম জ্বালা। সেই অভিশপ্ত শুক্রবারে নৈশভোজের তাল কেটেছিল কিন্তু মহারাজা পৌঁছানোর পরেই, এবং তারপর সবাইকে নিয়ে যুবরাজ দীপেন্দ্র যখন বিলিয়ার্ড রুমে যান, তারপর তিনি ড্রাগ সেবন করতে থাকেন, এবং এরপরেই তিনি দুর্ব্যবহার করতে থাকেন প্রত্যেক আত্মীয় স্বজনের সাথে। একসময় মহারাজা দেবেন্দ্র তাকে পাঠিয়ে দেন ভেতরে অন্দরমহলে, কারণ তিনি ভাবছিলেন এ ভালো হচ্ছে না, প্রত্যেকে মনক্ষুণ্ণ হচ্ছে। দীপেন্দ্র চলে যান ভিতরে এবং গিয়ে দেবযানীকে ফোন করেন। দেবযানীর সাথে ফোনে কথা হয়, এবং তারপরেই তিনি পোশাক বদলে মিলিটারির পোশাক পরেন, হাতে নেন একটি সাবমেশিন গান। এরপর নারায়ণহিতি প্রাসাদের সেই বিলিয়ার্ড রুমে শুরু হয় এক নৃশংস রক্তস্নান। এদিক ওদিক ব্রাশ ফায়ারিংয়ের ফলে লুটিয়ে পড়তে থাকে একের পর এক আত্মীয় স্বজনের রক্তাক্ত দেহ। মহারাজার গলায় এবং পেটে গুলি লাগে, তিনি লুটিয়ে পড়েন। যুবরাজ নিরঞ্জন তার মা ঐশ্বর্যকে নিয়ে বাগানে ছুটে যান। সেখানে তিনি তার মাকে বাঁচাতে নিজের শরীর দিয়ে ঢাকা দেন মায়ের দেহ। সেখানে তাড়া করে যান দীপেন্দ্র, এবং নিরঞ্জন এবং তার মা মহারানী ঐশ্বর্য দুজনকেই গুলি করেন। সত্যি কথা বলতে একসময় গুলি ফুরিয়ে যায়, কিন্তু ফুরায় না দীপেন্দ্রের রক্ততৃষ্ণা। এরপর তিনি সেই বন্দুক ফেলে আবার ঘরে ফিরে গিয়ে নিয়ে আসেন রিভলভার, আরও গুলি করেন। এর ফলে সেই দিন এবং তার পরবর্তী ২-৩ দিনে নিহত হন মহারাজা দেবেন্দ্র, তার স্ত্রী মহারানী ঐশ্বর্য, মহারাজার ভাই ধীরেন্দ্র, এছাড়াও রাজপুত্র নিরঞ্জন, রাজকন্যা শ্রুতি এবং আরও বেশ কয়েকজন। ও হ্যাঁ, বলতে ভুলেছি, এই হত্যাকাণ্ডের একদম শেষ পর্বে গিয়ে দীপেন্দ্র কিন্তু নিজেকে নিজে গুলি করেন। এর ফলে তিনি সাথে সাথে কোমায় চলে যান, এবং তার মৃত্যু হয় পরবর্তী ২ দিন বাদে।
একমাত্র বেঁচে গিয়েছিলেন জ্ঞানেন্দ্র, যিনি ছিলেন সেই সময় চিতওয়ানে, অর্থাৎ কাঠমান্ডুর বাইরে। আজকের পর্ব শুরু করলাম এক অতি ভয়াবহ ঘটনা দিয়ে। তবে এখানেই কিন্তু একমাত্র নারায়ণহিতি প্রাসাদের পরিচিতি লুকিয়ে নেই। নারায়ণহিতি প্রাসাদ কিন্তু খুব বিখ্যাত তার আতিথেয়তা এবং আপ্যায়নের জন্য। এখান থেকে পাওয়া যায় বহু সুন্দর সুস্বাদু অপূর্ব সব রান্নার সন্ধান। তাদেরই মধ্যে একটি রাখবো আজকে এই রাজপরিবারের রান্নার সিরিজে। আজকে থাকবে নেপালের রাজপরিবারের কালো মাসু কোতান্দ্রুক, অর্থাৎ কালো মাংস। চলুন শিখি। এই রান্নার জন্য কড়াইয়ে গরম করে নিন বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে তাতে ঢেলে দিন 4 থেকে 5টি বড় পেঁয়াজ ঝিরি কুচি করা। সোনালি রং ধরা অবধি ভাজতে থাকুন। তারপর তা তুলে আলাদা রেখে ঠান্ডা হতে দিন এবং ঠান্ডা হলে ভালো করে বেটে আলাদা রাখুন। ততক্ষণ অবশিষ্ট তেলে ফোড়ন দিন 2-3টি তেজপাতা এবং বেশ খানিকটা ছেঁচা রসুন। রসুনের রং ধরলে মাংস ঢেলে দিয়ে কষুন পরবর্তী মিনিট 10। মিনিট 10 হয়ে গেছে। এই সময় কিন্তু আঁচ মাঝারি রাখবেন, নয়তো থেঁতো করা রসুন পুড়ে যেতে পারে। এবার এই রান্নাটিতে যোগ করুন একে একে বেশ কয়েকটি উপকরণ। প্রথমে দিন 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1 কাপ পরিমাণ জল। মাঝারি আঁচে রেখে রান্নাটি কষান পরবর্তী আবারও মিনিট 10। যতক্ষণ মাংস কষানো হচ্ছে ততক্ষণ খানিকটা জল দিয়ে ভালো করে বেটে রাখুন ভেজে রাখা পেঁয়াজ। মশলা কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন এবং 3 থেকে 3.5 কাপ পরিমাণ গরম জল। ভালো করে একবার মিশিয়ে নিন এবং আঁচ কমিয়ে নিয়ে রান্নাটি ঢাকা দিন। এই পর্যায়ে কিন্তু রান্নাটি হতে দিন ততক্ষণ যতক্ষণ না মাংস সুসিদ্ধ হয়। আমার হিসেব অনুযায়ী এই পর্যায়ে রান্নাটি হতে প্রায় আধ ঘন্টা কি 35 মিনিট লাগবে। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের পর্বটি এই নেপালের রাজপরিবারের কালো মাসুক ও তন্দ্রুক। আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, কারণ ওটুকুই কিন্তু আমাদের প্রাপ্তি। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলে সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আর হ্যাঁ, যদি আমাদের কাছে এসে এই সব রান্না খেয়ে দেখতে চান তাহলে আসতে পারেন আমাদের প্রি বুক লাউঞ্জটিতে। তা 32 নম্বর লেক প্লেস রোড অথবা জ্যোতিষচন্দ্র গুহ সরণিতে অবস্থিত। এটি লেক মার্কেটের পিছন দিকে এবং সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন। যদি আপনার আসবার সুবিধা না থাকে অথচ তবুও খেয়ে দেখতে চান এই রান্নাগুলি, তাহলে আমাদেরকে যোগাযোগ করুন। আমরা সল্ট লেক, নিউ টাউন এবং কলকাতা জুড়ে আপনার বাড়িতে পৌঁছে দেবো এই রান্না। আমাদের লাউঞ্জটি বুক করবার জন্য অথবা আমাদের থেকে খাবার নেবার জন্য যোগাযোগের নম্বর কিন্তু একই, 6291834357।
এই একই নম্বর অর্থাৎ 6291834357-এ যোগাযোগ করুন যদি আপনি আপনার পরিবারের রেসিপি আমাদের সাথে ভাগ করে নিতে চান। আমরা কিন্তু আপনাকে সাথে নিয়ে আমাদের পর্বে রান্না করতে পারি যদি সেই রেসিপি আমাদের মনে হয় যে দেখাতে পারি আমাদের চ্যানেলে। গত বছর আমরা এনেছিলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের দর্শকের দরবারে। আপনাদের থেকে বিপুল সাড়া পেয়েছিলাম এবং খুব জনপ্রিয় হয়েছিল সেই সিরিজটি। তাই জন্য এবছর আবারও আনছি ফিরিয়ে সেই দর্শকের দরবারে। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনাদের প্রত্যেকের পরিবারে নিশ্চয়ই আছে এমন সব রান্না যা বড় দুর্লভ অথবা হারিয়ে যেতে বসা অতি বিরল। সেই সব রান্না দিন আমাদেরকে, সাথে দিন তার গল্প। এবং আমরা যদি মনে করি সেই সব রান্না সত্যি শ্রেষ্ঠ, তাহলে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপনাদের পরিবারের মানুষদের নামসহ সেই সব রান্না প্রকাশ করব। সাথে ডেকে নেব আপনাদেরও, আপনারা এসে আমাদের সাথে রান্না করবেন। আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা 6291834357 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আমাদের সেই রেসিপিগুলি। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে, মাংস সুসিদ্ধ হয়েছে। এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে বেটে রাখা পেঁয়াজ, এবং তারই সাথে দিন আধ চা চামচ বড় এলাচ গুঁড়ো, আধ চা চামচ ছোট এলাচ গুঁড়ো, আধ চা চামচ দারচিনি গুঁড়ো এবং সমপরিমাণ লবঙ্গ গুঁড়ো। এইবার আঁচ একদম কমিয়ে নিয়ে রান্নাটি ভালো করে মেশান এবং হতে দিন পরবর্তী মিনিট 5। কষাতে কষাতে যখন মাংসে এরকম কালো রং ধরবে তখন বুঝবেন প্রস্তুত হয়েছে কালো মাসুক ও তন্দ্রুক। এই রান্না পরিবেশন করুন পোলাও, রুটি, পরোটার সাথে।